আজ আমি যে গল্পটি শোনাব তার নাম অদৃশ্যের মন্ত্রণা। গল্পটি লিখেছেন সুকান্ত গঙ্গোপাধ্যায়। অবশেষে পবন সিদ্ধান্তটা নিয়েই ফেলল, এ জীবন সে আর রাখবে না। বিকেল ফুরিয়ে যখন মাছ ধরার জালের মতো সন্ধে নামে চারপাশে, পথ ঘাটের মানুষ ক্ষণিকের জন্য অন্যমনস্ক হয়ে যায়, তখনই চুপি সারে সরকার বাজার পিছনে ফেলে পবন উঠে এলো রেল লাইনের ধারে। এখানে ঝোপ জঙ্গল, পরপারে ঝাঁপ দেওয়ার জন্য উদয়পুরের দক্ষী মানুষরা এই আড়ালটাকে ব্যবহার করে। বিকেলের ডাউন লোকালটা রোজ আধ ঘন্টার মতো লেট হয়, আজও তার অন্যথা হয়নি। দূরে রেল লাইনের বাঁকে ব্যাটারি ফুরিয়ে যাওয়া টর্চের মতো আলো দেখা দিয়েছে। এগিয়ে আসছে হেডলাইট। জ্ঞান হওয়ার পর থেকে পবন আজ পর্যন্ত কোনো কাজই ঠিকমতো করে উঠতে পারেনি। লেখাপড়া, খেলাধুলো, ব্যবসা কোনোটাই নয়। আজকের কাজটায় কিছুতেই ভুল করা চলবে না। রেস দৌড়ের স্টার্টিংয়ের মতো ভঙ্গি করে রেলের পাথরের ওপর বসতে গেল পবন। প্যান্টের পকেটে কি যেন রয়ে গিয়েছে, কোনো পিছু টান। পকেট থেকে বেরোলো দুটো কয়েন, 2 টাকার আর 1 টাকার। পবনের কাছে এর আর কোনো মূল্য নেই। ছুঁড়ে দিল বাজারের দিকে। কাল সকালে যে পাবে খুশি হবে। এই ধরনের আনন্দের ঘটনা পবনের জীবনে কখনো ঘটেনি। হঠাৎ প্রাপ্তি হয়নি কিছুই। স্কুলে ক্লাস 6-এর গণ্ডি টপকাতে পারল না, বাবা মারা গিয়েছিলেন তার আগে। বাজারে সবজি নিয়ে বাবার জায়গায় মা বসতেন, পবন মাকে সাহায্য করত। দুপুরের পর ছুটি, বাড়িতে খেয়ে দিয়ে ঘাটে মাঠে ঘুরে সময় কাটাতো পবন। প্লেয়ার নিতান্ত কম পড়লে খেলায় ডাকা হতো তাকে। এভাবেই কবে যেন বড় হয়ে গেল। মায়ের বয়স হচ্ছে, ঘর বার একসঙ্গে সামলাতে পারছিলেন না। ঘরের কাজে একজন সাহায্যকারী চাই। বিয়ে দিলেন ছেলের। পবন প্রবল আপত্তি জানিয়েছিল। কেন বিয়ে দিচ্ছ মা? কোনো রোজগারপাতি নেই আমার, এখনো আমরা ভাড়া বাড়িতে থাকি। তোকে ভাবতে হবে না, দায়িত্ব আমার বলে মা লাগিয়ে দিলেন বিয়ে। ওই গরিব ঘরে যেমন হয় আর কি, তোবড়ানো টিনের চালে জ্বলল টুনি লাইট। 2.5 বছরের মাথায় সব দায়িত্ব ছেড়ে মা চলে গেলেন 2 দিনের জ্বরে। পবনের ছেলে তখন হামা টানছে। কাছা গায়ে মুখ ভার করে পবন বাজারে মায়ের জায়গায় গিয়ে বসল। শ্রাদ্ধ শান্তি করল যথা নিয়মে। কিছুদিনের মধ্যেই পবন বুঝতে পারল ব্যবসায় তার ক্ষতি হচ্ছে। যার কাছ থেকে সবজি কিনছে সে ঠকাচ্ছে। পোকা লাগা সবজি, ওজনে কম। যারা কিনছে ফেলছে ধার বাকি। মাস 6 যেতে না যেতেই পবনের পুঁজি ফুরিয়ে এলো। মহাজনের কাছে প্রচুর দেনা, ঘর ভাড়া দিতে পারছে না সময় মতো। গুটি কয়েক সবজি নিয়ে বাজারে বসে আর ভাবে এরপরে কি করে চলবে। শাক বেচে লক্ষ্মী মাসি, মায়ের বন্ধু। পবনের অবস্থা দেখে বলল, তুই একটা কাজ কর পবন, আমি যতটা শাক নিয়ে বসি অর্ধেক তুই নিয়ে গিয়ে বেচ, লাভের অংশ রেখে বাকি টাকা আমায় ফেরত দিস, ধারটার কাউকে দিস না যেন। সতর্ক একটু হলো বটে পবন। খদ্দের হাসি মুখে কথা বললে গলে গিয়ে ওজনের চেয়ে বেশি জিনিস সে দিত না আর। দামাদামিতে হেরে গিয়ে লোকসানে দিয়ে ফেলত না জিনিস। তবুও শুধু শাক বেচে কি অত টাকা ধার শোধ আর সংসার চালানো সম্ভব? ঘরে হাঁড়ি চড়তে লাগলো একবেলা। বউ রেগে মেগে ছেলেকে নিয়ে চলে গেল বাপের বাড়ি। সেখানে দুবেলা দুমুঠো ভাত তো পাবে। এই ঘটনায় পবনের মনটা একেবারেই ভেঙে গেল।
বাজারে বসতে আর ইচ্ছাই করতো না, টিকতে পারতো না ঘরেও। ছেলেটার কথা বড্ড মনে পড়ে সারাক্ষণ। শিশু, গরিব বড়লোক বোঝে না, সে তার বাবাকে চিনত খুব, দেখলেই ঝাঁপিয়ে আসতে চাইতো কোলে, বেড়াতে যাবে। থাকতে না পেরে পবন একদিন ছেলে বউকে আনতে গেল। সেখানে গিয়ে বলবে ব্যবসাটাকে দাঁড় করানোর চেষ্টা করে দেখি, মহাজনের কাছ থেকে না হয় আরও কিছু টাকা ধার নেব। বউ সীমা সে বাড়ির চৌকাঠে পেরোতে দিল না, বলল গরিব গুরব জামাইও এক বাক্স মিষ্টি অন্তত নিয়ে আসে, তুমি তো দাড়িটাও কেটে আসনি। দড়াম করে সদর দরজা বন্ধ করে দিয়েছিল সীমা। পবনের মনে হয়েছিল দুনিয়ার সব দরজাই তার জন্য বন্ধ হয়ে গেল। ভীষণ একা লাগলো নিজেকে। ঘটনাটা বেশি দিনের পুরনো নয়, 2 সপ্তাহ কাটেনি। এই কটা দিন পবনের মনে একটা কথাই ঘুরে ফিরে এসেছে, এ জীবন রেখে আর লাভ কি। সিদ্ধান্তটা পাকাপোক্তভাবে মাথায় বসে যেতে সন্ধ্যের মুখে উঠে এলো রেল লাইনের ধারে। ট্রেনের আওয়াজ পাওয়া যাচ্ছে। পবন ঘাড় হেলিয়ে গাড়িটা কতটা দূরে আছে দেখতে গেল। এমন সময় কোনো এক পুরুষ কণ্ঠ বলে উঠল, কাণ্ডটা কি আজ না করলেই নয়? খুবই অনুনয়ের সুরে বলা কথা। এরকম চূড়ান্ত সময়ে শোনার দরুন বুকটা ধড়াস করে উঠল পবনের। তাড়াতাড়ি নিজের চারপাশটা সে দেখল, কই কেউ কোথাও নেই তো। ঝোপটা এমন কিছু ঘনও নয়। ভিতর দিয়ে সদ্য আলো জ্বলে ওঠা উদয়পুর স্টেশন দেখা যাচ্ছে। সবে যখন ভাবছে হয়তো শোনার ভুল, তখনই আবার সেই গলা, আর কটা দিন দেখলে হয় না, যদি উপায় কিছু একটা বের হয়। এবার বেশ ঘাবড়ে গেল পবন। চি চি সুরে জানতে চাইল, আপনি কে? আপনাকে দেখতে পাচ্ছি না কেন? যে কাণ্ডটা তুমি ঘটাতে যাচ্ছিলে তারপরে আমাকে দেখতে পেতে, মানে ভূত। অন্য সময় হলে কথাটা শুনে গায়ে কাঁটা দিত পবনের। এখন মনে হচ্ছে কোনো আত্মীয় বুঝি স্টেশন থেকে তাকে নিতে এসেছে। সত্যিই একটু পরে সেও তো ভূত হয়ে যাবে। আওয়াজের দিকে তাকিয়ে পবন বলল, তা হঠাৎ এখানে কি মনে করে? একেবারে মোক্ষম সময়ে এসে হাজির হয়েছেন তো? কিছুই না, যাচ্ছিলাম কালনায় যাত্রা দেখতে। জ্যান্ত থাকতে এই লাইন দিয়েই তো ট্রেনে করে যেতাম, এটাই আমার চেনা রাস্তা। তা দেখি তুমি এখানে ওঁত পেতে বসে আছো, বুঝলাম মাথায় কোনো কুমতলব আছে, তাই দাঁড়িয়ে গেলাম। এখন বলো তো কিসের এত দুঃখ তোমার? ট্রেনটা এসে পড়ল। ঝোপ ঝাড়ে কাঁপন ধরিয়ে ঝমঝম করে চলে গেল স্টেশনের দিকে। বিষম বিরক্ত হয়ে পবন বলল, দিলেন তো চান্সটা মিস করিয়ে। আমার মেলা দুঃখ, শুনতে শুনতে আপনার ঘুম পেয়ে যাবে। আমাদের ঘুম বলে কিছু নেই, তুমি বলো, চান্স আরও পাবে, এটাই তো লাস্ট ট্রেন নয়। রেলের পাথরের ওপর বসে পড়ল পবন। তাদের লাইনে ট্রেন কম, পরের লোকাল অনেক দেরিতে। সামনে কেউ বসে আছে ধরে নিয়ে পবন বলে যেতে থাকলো তার দুঃখ। প্রতিটি বাক্যের শেষে শূন্য থেকে উচ্চারিত হয়, আচ্ছা, তাই তো। মনের কথা বলতে বলতে একটা প্রশ্ন মাথায় এলো পবনের। জিজ্ঞেস করল, আচ্ছা, আপনি তো নাকি সুরে কথা বলছেন না? সন্ধ্যের অন্ধকার বলে উঠল, সব ভূত বলে না। যারা বেঁচে থাকতে লেখা বা বলার সময় চন্দ্রবিন্দু প্রয়োজনের মতো ব্যবহার করেনি, অথবা ভুল জায়গায় ব্যবহার করেছে, সেই চন্দ্রবিন্দুগুলো মৃত্যুর পর তাদের নাকে এসে জমা হয়। খানিকটা আশ্বস্ত হলো পবন খবরটা জেনে। লেখাপড়ার পাঠ যেহেতু তার কম,
চন্দ্রবিন্দুর ভুল বেশি হয়নি, আর কথা সে অল্পই বলে। মরার পর তাকে বিচ্ছিরিভাবে খোনা সুরে আর কথা বলতে হবে না। দুঃখের বৃত্তান্ত শেষ করে লম্বা শ্বাস ফেলল পবন। বলল, আপনি বলুন, এরপর কি আর কারো বেঁচে থাকতে ইচ্ছে করে? অশরীরী সহানুভূতির গলায় বলল, সে অবশ্যই ঠিক, তবে আমাকে সব কথা বলতে পেরে তোমার একটু হালকা বোধ হচ্ছে না? হ্যাঁ, তা করছি, বলে আকাশের দিকে তাকালো পবন। একটা দুটো করে তারা ফুটছে, সরু ফালির মতো চাঁদ, কৃষ্ণপক্ষ চলছে। নিশ্চয় তোমার একটু খিদে খিদে পাচ্ছে, যাও কিছু খাও আগে। অশরীরী গলায় বড় ভাইয়ের আন্তরিকতা। পবন বলল, পয়সা কই? দুটো কয়েন মিলিয়ে 3 টাকা পকেটে ছিল, একটু আগেই তো ছুঁড়ে ফেলে দিয়েছি। কোনো ব্যাপার না, উঠে দাঁড়াও। যেভাবে কয়েন দুটো ছুঁড়ে দিলে, একটা পাথর নিয়ে সেভাবেই ছোঁড়ো। উঠে দাঁড়ালো পবন। বুদ্ধিটা খারাপ নয়, অশরীরের কথা মতো কাজ করল সে। তারপর ঢাল বেয়ে নেমে এলো পাথরের কাছে। ওমা, একটু দূরেই শুয়ে আছে দুটো কয়েন। কেমন যেন অভিমানী লাগলো ওদের। কানের কাছে ফের ওর গলা। কি খেতে ইচ্ছে করছে? একটু ভেবে পবন বলল, ভক্তিপালের জিলিপি। কিন্তু 3 টাকায় তো দুটোর বেশি হবে না। এক কাজ করো, স্টেশনের টিকিট কাউন্টারের কাছে যাও, ওখানে টাকা করে লেনদেন হয়। লোকের হাত ফসকে মাটিতে কিছু পড়ে থাকলেও থাকতে পারে। ভূত যখন বলছে, একটা মানে আছে নিশ্চয়। পবন দেরি না করে পা চালালো টিকিট ঘরের উদ্দেশ্যে। যত সহজে পাওয়া যাবে ভেবেছিল, তা হয়নি। বিস্তর খুঁজে একটা ঠোঙার নিচে 5 টাকার কয়েন পেয়েছে পবন। ভাগ্যিস টিকিট কাটার ভিড় তেমন ছিল না, থাকলে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির জন্য প্রশ্নের মুখে পড়তে হতো। পবন এখন মিষ্টির দোকানের বাইরের বেঞ্চে। শেষ কবে এদের জিলিপি খেয়েছে মনে পড়ে না। ভাতের জোগাড় করতেই হিমশিম খেতে হয়, তাই আবার জিলিপি। দোকানের সামনে ভক্তিপাল নিজের হাতে জিলিপি ভাজছে। আকশি দিয়ে তুলে চুবিয়ে দিচ্ছে রসে। এই জিলিপি যে একবার খাবে, জীবন ভর ভুলতে পারবে না। 8 টাকারই অর্ডার দেবে কিনা ভাবছে পবন। দেখা গেল উনি সঙ্গ ছাড়েননি। নির্দেশ দিলেন, 2 টাকা পকেটে রেখে অর্ডার দাও। ঘাড় হেলিয়ে পবন তাই করল। হাতে শালপাতা ভর্তি জিলিপি। দুটো খাওয়া হয়ে গিয়েছে। রস গড়াচ্ছে ঠোঁটের কষ বেয়ে। চেটোর উল্টো পিঠ দিয়ে মুছতে গেল পবন। কেমন লাগছে? আবার তার গলা। দারুণ দারুণ। মুখে খাবার থাকার দরুন উচ্চারণটা একটু জড়িয়ে গেল পবনের। উনি বললেন, বেঁচে আছো বলেই তো এর স্বাদ পাচ্ছ। আমাদের তো এসবের আয়োজন দেখেই সান্ত্বনা পেতে হয়। ভূতের দুঃখে দুঃখিত হয়ে দুবার সমর্থনসূচক ঘাড় নাড়ল পবন। ইচ্ছে থাকলেও জিলিপির ভাগ দেওয়ার উপায় নেই। খাওয়া শেষ। শালপাতাটা ফেলতে মায়া হচ্ছে। উনি জানতে চাইলেন, কার কথা এখন মনে পড়ছে বেশি? পবন বলল, ছেলে বউয়ের। অনেকবার ভেবেছি ওদের একবার ভক্তিপালের জিলিপি খাওয়াবো, হয়ে ওঠেনি। হবে হবে, সবই হবে। এবার তুমি স্টেশনের প্ল্যাটফর্মে চলে যাও। পল্টুর দোকান থেকে লটারির টিকিট কেনো একটা। নম্বর কি হবে? ভূত দাদার কাছ থেকে টিপস চাইল পবন। বেঞ্চে আর একটা লোক বসেছিল। পবনকে নিজের মনে বকতে দেখে সরে গেল ভয় পেয়ে। পবনের এখন এসব দিকে কোনো ভ্রুক্ষেপ নেই। ভাগ্যের দরজা খুলতে চলেছে। অশরীরী বললেন, নম্বরের প্রথম সংখ্যা 2 আর শেষ সংখ্যা 8 দেখে টিকিট কিনবি। থ্যাংক ইউ।
বলে পবন দৌড় লাগালো উদয়পুর স্টেশনের দিকে। মধ্যে 7 দিন কেটে গেল। পবন নিয়মিত লক্ষ্মী মাসির থেকে শাক নিয়ে বাজারে বসেছে, অপেক্ষা করেছে এই দিনটার জন্য। লটারির রেজাল্ট বেরোবে আজ। দুপুরের দিকে প্ল্যাটফর্ম ফাঁকা থাকে। পবন টিকিটটা দোকানে দিয়ে অন্যমনস্কতার ভান করছে। আর চোখে দেখে নিয়েছে রেজাল্ট ছাপা কাগজ বের করেছে পল্টু। পবন শিওর পল্টু এক্ষুনি চেঁচিয়ে উঠবে, আরে পবন, তুই তো ফার্স্ট প্রাইজ মেরে দিয়েছিস। ভূতের কথা মতো টিকিট কেটেছে পবন। বাবা, প্রাইজ না এসে যাবে কোথায়? কিন্তু কি হলো, পল্টু কোনো সাড়া শব্দ করছে না কেন? দোকানের দিকে তাকিয়ে পবন দেখল টিকিটে পেনের ঢেঁড়া দিচ্ছে পল্টু। এগিয়ে দিল টিকিট। ঠান্ডা গলায় বলল, লাগেনি। নিজের কানকে বিশ্বাস হচ্ছে না পবনের। টিকিটটা ফেরত নিয়ে হাওয়ায় উড়িয়ে দিল। ভূত দাদা খামোকা ফলস মেরে দিল। গরিব দুঃখী মানুষকে নিয়ে তামাশা। কি মন ভেঙে গেল? সেই গলা আবার। দোকান ছেড়ে খানিকটা এগিয়ে এসেছিল পবন। দাঁড়িয়ে পড়ে শূন্যের উদ্দেশ্যে বলল, ভাঙবে না মন? আপনি তো একেবারেই মামুলি ভূত মশাই, পরামর্শ কোনো কাজেই লাগলো না। কোন টিকিট প্রাইজ পাবে ভূতের ঠাকুর দাদাও বলতে পারেনি। আমি তোমায় টিকিট কিনতে বলেছিলাম অন্য উদ্দেশ্যে। শুনি উদ্দেশ্যটা, পবন বলল। ফটফটে রোদের মধ্যেই ভেসে উঠল কথা। এই কটা দিন নিশ্চয় তোমার খুব ভালো কেটেছে। ভেবেছ প্রাইজ লাগবেই, টাকাগুলো নিয়ে কি করবে মোটামুটি একটা পরিকল্পনা করে ফেলেছ। ছেলে বউকে এটা সেটা কিনে দেবে। কথার মাঝেই পবন বলে উঠল, তাতে লাভ কি হলো? সেই তো আগের অবস্থায় ফিরে এলাম। না, আসনি। এই সপ্তাহটায় তুমি একবারও ভাবনি জীবনটা রাখবে না। প্রাইজ নিয়ে অনেক স্বপ্ন দেখেছ, মরে গেলে স্বপ্নগুলো দেখা হতো না। ভূত কখনো স্বপ্ন দেখে না, ভবিষ্যৎকে আড়াল করে থাকে বর্তমান। শেষ কথাটা পবনের পক্ষে খুব ভারী হয়ে গেল। তবে যুক্তিটা মোটামুটি সে ধরে নিয়েছে। অশরীরী এবার বললেন, যাক, ওসব ছাড়ো। লটারির প্রাইজ কোটিতে একজন পায়। এখন ওই যে দেখো, আপ প্ল্যাটফর্মে এইমাত্র যে গাড়িটা গেল, মালপত্তর সমেত এক বৃদ্ধ নেমেছেন। কুলি খুঁজছেন উনি। তোমাদের ঝিমমারা উদয়পুর স্টেশনে কুলি পাওয়া দুষ্কর। তুমি যাও, মালপত্তর বয়ে রিকশায় তুলে দিয়ে এসো, কিছু রোজগার হয়ে যেতে পারে। ভূত দাদার কথা মতো সবই করল পবন। উদয়পুর স্টেশনে ওভারব্রিজ নেই। মাল কাঁধে নিয়ে বৃদ্ধ মানুষটিকে ধরে ধরে রেল লাইন পার করালো। রিকশায় উঠে বৃদ্ধ, বাবা দীর্ঘজীবী হও বলে চলে গেলেন। হতাশ হয়ে রিকশার চলে যাওয়া দেখছে পবন। আবার উনি পাশে। মন খারাপ করো না, বয়স্ক মানুষের আশীর্বাদ পাওয়াটাও কম কথা নয়। বিরক্তির চোটে রাস্তায় ডান পা ঠুকলো পবন। ধুলো উড়ল। বলল, আশীর্বাদ দিয়ে কি আমার পেট ভরবে? এর চেয়ে মরে যাওয়াই ভালো ছিল না? আগেই পেটের কথা ভাবো কেন? কাজ খোঁজো, কাজ। হাঁটতে থাকো, কিছু না কিছু পেয়েই যাবে। হাঁটা ছাড়া এখন আর কি বা করার আছে? মাইল 2 হেঁটে ফেলল পবন। হঠাৎ পেল কাজের গন্ধ। রাস্তার ধারে দোতলা বাড়িতে আলমারি তোলা হচ্ছে। দরকারের তুলনায় লোক কম, সুবিধে করতে পারছে না ওরা। পবন এগিয়ে গেল। 50 টাকা হাতে এলো। খুশি হয়ে দিল বাড়ির মালিক। পবন ভাবল, টাকাটা থাক, কাল লক্ষ্মী মাসির শাক ছাড়াও কিছু সবজি নিয়ে বসবে। পবনের অবস্থা এখন ফিরে গিয়েছে। সেই 50 টাকার সবজি বিক্রি করে
লাভ হয়েছিল 30 টাকা। পরের দিন 80 টাকার সবজি নিয়ে বসেছিল, লাভ হলো আরও। এভাবে কবে থেকে যেন তার ব্যবসাটা দিব্যি চলতে শুরু করেছে। দুপুরে বাজার উঠে যাওয়ার পর অযথা সে বসে থাকে না, কাজ খুঁজতে বেরোয়। একটা না একটা জুটেই যায়। কারো গাড়ি রাস্তায় খারাপ হয়ে গিয়েছে, ঠেলে দিয়ে পেয়ে যায় 10-20 টাকা। কখনো হয়তো ঢুকে পড়ে কোনো ক্যাটারিংয়ের দলে, ভালো খাওয়া টাকা 2 পায়। কখনো বা পুকুরে ডুবে খুঁজে দিল গৃহস্থের ঘটি বাটি গয়না। এরই মধ্যে একদিন দাড়ি কেটে হাতে 1 বাক্স সন্দেশ নিয়ে পৌঁছে গিয়েছিল শ্বশুর বাড়ি। ফেরত নিয়ে এসেছে ছেলে বউকে। এখন আর কোনো অভাব নেই তার। আজ ঘটনাচক্রে সারা বিকেল ঘুরেও কোনো কাজ পায়নি পবন। কুছ পরোয়া নেই, হাতে টাকা আছে যথেষ্ট। কাজ করার জন্য মনটা সব সময় উসখুস করে। এই যা সন্ধে নেমে গিয়েছে, সরকার বাজারের পাশ দিয়ে বাড়ি ফিরছে পবন। ভূত দাদার কথা বড্ড মনে পড়ছে আজ। সেই যে হাঁটাতে পাঠালেন, আর দেখা করেননি। এখন তাকে প্রয়োজন নেই পবনের, তবু গলাটা ফের শুনতে ইচ্ছে করছে। ভূত দাদার কথা ভাবতে গিয়েই চোখ গেল রেল লাইনের ধারের কোণটায়। কি ব্যাপার, গাছগুলো দুলছে কেন? হাওয়া নেই, ট্রেনও যায়নি। সন্দেহ দূর করতে ঢাল বেয়ে ঝোপটার কাছে উঠে এলো পবন। এ কি, একটা লোক হাঁটু মুড়ে লাইনের দিকে তাকিয়ে বসে আছে। দূরের বাঁকে ট্রেনের আবছা হেডলাইট। লোকটির দিকে তাকিয়ে পবন বলল, কাণ্ডটা কি আজ না করলেই নয়? চমকে উঠে দাঁড়ালো লোকটা। পবন এগিয়ে দুঃখী মানুষটার কাঁধে হাত রাখল।